জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানকে ঘিরে আজ 5ই আগস্ট বিএনপি এটা যাবে, কিন্তু বিএনপির সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাকে এটা প্রশ্ন করা হয়েছে। তো একটা বিষয়ে কালকে বলেছিলাম কিছুটা, আজকে আবার নতুন করে বলতেছি। এটা ফ্যাক্ট যে আজকে সারাদিনে যা কিছু হবে, ইউনূস সাহেবের বিকেলে 5টার বোধহয় সময় দিয়েছে আমাদের মানিক মিয়া এভিনিউয়ে, সেখানে যাই অনুষ্ঠানই হোক না কেন, জুলাই ঘোষণা যেটা দিবেন উনি, এই ঘোষণাতে কোনো পলিটিক্যাল পার্টি সহমত পোষণ করবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। বিএনপি তো করবেই না, অন্য দুটা পার্টি যদি বলি, জামাত বা এনসিপি এবং অন্যরা, তারাও করবে এমন কোনো কারণ নেই, এমন কোনো কারণ ঘটেনি। মূল কারণটা হচ্ছে ওই যে সাংবিধানিক স্বীকৃতির প্রশ্ন। তো সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে ইউনূস সাহেব একটা বলতে পারেন বাড়তি সুবিধা, আমি বলি না ঘুষ দেওয়া, তো ওরকম একটা বাড়তি সুবিধা দিয়ে বিএনপিকে রাজি করিয়েছে। সেই একটা দিক আছে। বাড়তি সুবিধাটা হলো এই যে আলী রিয়াজ সাহেব প্রস্তাবটা, জুলাই ঘোষণার প্রস্তাবটাকে একটা সংশোধনী দিয়ে পেশ করেছেন। সংশোধনী হলো এই যে বিএনপি এটা গ্রহণ করবে এই অর্থে যে ক্ষমতায় যাওয়ার 2 বছর পরেও এটা যদি কোনো সাংবিধানিক স্বীকৃতির চেষ্টা করে, গুড এনাফ, মানে এটা করা যাবে আর কি। 2 বছর পরে দিলে অসুবিধা নেই ক্ষমতায় যাওয়ার পরে। এটা অন্য দুটা পার্টির কোনোটাই মানে নাই। কারণটা, মূল কারণটা সত্য, এটা ঠিক যতটা না তাদের পার্সোনাল ডিসিশন, তার থেকে বড় বিষয় হলো যে যদি আপনার জুলাই ঘোষণা প্লাস জুলাই ঘোষণার পার্ট 2 একটা আছে, পার্ট 2 তে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা আছে। সো বোথ জুলাই ঘোষণা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গের কথাগুলো, তার মানে কনস্টিটিউশন অংশ হবে না এখন, ইলেকশনের আগে এটা হবে না। ইলেকশনের পরেই না সরকার গড়লে তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দিবে, সেই প্রশ্ন আসবে। তাহলে তার আগে পর্যন্ত ইলেকশনটা হচ্ছে, তার মানে এই দুটা জিনিসের কোনো লিগেল বেসিস ছাড়া, না জুলাই ঘোষণা করার লিগেল বেসিস থাকবে, আইনগত ভিত্তি থাকবে, না তত্ত্বাবধায়ক সরকার কোনো আইনগত ভিত্তি থাকবে। এই সুযোগটা, এই যে 2 বছরের ঘুষ দেওয়াটা, এই কথাটা ঢুকিয়েছে আলী রিয়াজ সাহেব ইউনূস সাহেবের কৌশলের কারণে। সো সেই হিসেবে অলরেডি বিএনপি বলা শুরু করছে, আমরা তো রাজি, যে কোনো সময় খসড়া আমাদের কাছে নিয়ে আসলে আমরা লিখে সই করে দেবো একমত বলে, কারণ ওর মধ্যে 2 বছরের সুবিধা দেওয়া আছে, অর্থাৎ এখনই তাদেরকে করতে হচ্ছে না। আর আমি বলতে, এর আগের দিনও বলেছিলাম, আজকেও বলতেছি, যে বাংলাদেশের হিস্ট্রি বলছে যে মুভমেন্টের পরে যখন নতুন সরকার গঠন হয়ে যায়, সে সরকার ভুলে যায় মুভমেন্টের সময় বা মুভমেন্টের পরে বিজয়ী হলে পরেও কি কমিটমেন্ট তারা দিছিল, যে কি কি সংশোধনী তারা আনবে, সংস্কার তারা করবে, সেই বিষয়ে কোনো সংশোধনী কোনো কিছুই পরবর্তীকালে আর রাখা হয় না, ভুলে যায়। তার দাবি করতে থাকে আমরা তো নতুন ম্যান্ডেট পেয়ে আসছি, তো আমরা তো পুরানা, কারো কথা শুনে কিছু করতে রাজি বাধ্য না, আমরা তো পাবলিকের ম্যান্ডেট পেয়ে আসছি। আর দ্বিতীয় একটা পয়েন্ট হলো, সবার ধারণা হলো সংসদই তার সবকিছু করতে পারে, কনস্টিটিউশনও বদলায় ফেলতে পারে, নতুন কনস্টিটিউশনও লিখে আনতে পারে, সবকিছুরই সেন্টার জানাবার সংসদ, জাতীয় সংসদ। দিস ইজ নট ট্রু, এটা একেবারেই সত্যি না। সংসদ নির্বাচন করতে গেলে, সংসদ বিষয়ক প্রণয়ন করতে গেলে, সংসদ প্রণয়ন করতে গেলে সংসদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডাকতে হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর পার্লামেন্ট এক জিনিস না, কিন্তু এই দুটোকে মাখায় ফেলা একটা টেন্ডেন্সি, বলবো না, মাখায় ফেলে রাখে দিচ্ছে বিএনপি। ফলে এই অনুযায়ী চলতেছে জিনিসটা, যা বিএনপি ক্ষমতায় গেলে পরে তারা চাইলে কনস্টিটিউশন বদলে দিতে পারবে। এনিওয়ে, সার কথা হচ্ছে যে এটা লিগ্যাল বেসিসটা অস্পষ্ট রেখেই, অস্পষ্ট না, কোনো লিগ্যাল বেসিস না রেখেই ইলেকশনটা করতে হবে, এই হচ্ছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং। আর বিএনপির আন্ডারস্ট্যান্ডিং এর তাল দিয়েছে ইউনূস সাহেব। এখন আসবো আসল একটা কথায়, কেন ইউনূস সাহেব এই ঘুষটা দিচ্ছে, এবং যেটা বোথ এনসিপি এবং জামাত, অন্তত আরো তো অনেকে আছে যারা প্রকাশ্যে ঘোষণা করতেছে যে তারা এই নৈতিক যদি
কনস্টিটিউশন ভিত্তি না থাকে, তাহলে তারা এই জুলাই সনদে ঘোষণা করবে না, মানে সরি সই করবে না, স্বাক্ষর দেবে না, সম্মতি জানাবেন না। অর্থাৎ পরিষ্কার ভাবেই বলা যায় যে আজকের জুলাই ঘোষণা এক বিএনপি ছাড়া বোধহয় আর কেউ সই করবে না। বিএনপিও করবে শর্ত সাপেক্ষে, যদি সে দেখে নেয়, পেয়ে নেয় যে ওর ভিতরে 2 বছরের সময় দেওয়া আছে, তাহলে সে সই করবে। এখন আসেন, বিএনপিকে এই ফেভারটা কেন করা হচ্ছে? এটা হচ্ছে খুব আলোচিত, মানে সবচেয়ে খুব সেন্টার পয়েন্ট একটা, এবং এই বিষয়ে সমাজে কোথাও এই ফ্যাক্টসটা নিয়ে আলোচনা নেই। ফ্যাক্টস আমার ব্যক্তিগতভাবে জানা, কিন্তু আমি নিশ্চিত যে এটা ঘটেছে। ফ্যাক্টসটা হলো, গতকালকে সকালে একটা মিটিং ছিল, 8টার সময় একটা মিটিং ছিল ইউনূস সাহেবের সাথে। কাদের? ইউনূস সাহেবের সাথে সামরিক বাহিনীর মিটিং ছিল। 3 বাহিনীর প্রধানকে দেওয়া হয়েছিল। এটা ওয়াকার অ্যান্টি ওয়াকার কোনো ভাগ করা হয়নি। জেনারেলি আর্মির সাথে মিটিং করলে যা বোঝায় তাই হয়েছিল আসলে। তো রিপ্রেজেন্ট 3 বাহিনীর প্রধান কেউ আসে নাই, কিন্তু তাদের হয়ে প্রতিনিধিরা উপস্থিত ছিল। এরকম একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ ইউনূস সাহেবের দিক থেকে কোনো উপদেষ্টাকে রাখা হয় নাই, আমি যতটুকু জেনেছি। আশেপাশে ঘোরাঘুরি করে চলে গেছে, কিন্তু যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন তারা কেউ ছিলেন না, কেবল প্রেসের সচিবের কথা জানা যায়। তো সেই অনুষ্ঠানে ইউনূস সাহেব খুব পরিষ্কার করে বলে দিয়েছেন উনি কি করতে যাচ্ছেন। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই। ওখানে তিনি অবলীলায় বলে গেছেন যে তিনি তারেক জিয়াকে প্রস্তাব দিয়েছেন, মানে তার ইচ্ছা জানাইছেন, প্রস্তাব বোধহয় তার ইচ্ছা জানাইছেন বলাই ভালো। তার ইচ্ছাটা হলো যে তিনি বিএনপিকে 100টা সিট দিবেন। পরে এটার একটা কারেকশন, আরো কারেকশন ঠিক না, মানে আরো ডিটেল অ্যাড করেছে ইনফরমেশন প্রেস সচিব। উনি বলছেন যে 100 মানে ওই 97 থেকে 103 এর মধ্যে আসন দেওয়া হবে। তাহলে প্রথম প্রশ্ন আমাদের উঠবে যে ইউনূস সাহেব এই কাকে কি সিট বন্টন করবে, এটার উনি কে? আর যদি সিট বন্টনই হয় তাহলে এটা কি ইলেকশন হবে? যেটা সিট বন্টন আগাম, সেটা ইলেকশন হয় কেমনে? এইসব প্রশ্ন আছে। এইসব প্রশ্ন কোনো সদুত্তরে আমরা পাই নাই। আমি যাদের কাছে শুনছি কথাটা, তারা এর কোনো উত্তর দিতে পারে না, বলেছি যে এটা তাদের জানা নেই। দ্বিতীয় যে প্রসঙ্গটা, উনি পরিষ্কার করে বলেছেন উনি একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট চাচ্ছেন, এবং সেই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের উনি প্রেসিডেন্ট হবেন। ফলে চুপ্পু সরে যাবে, সেই সাথে ওয়াকারও সরে যাবে। সেই সময় ওই পার্টটা বাদ রাখছি, মূল জায়গাটায় যাই আমরা। ইউনূস কি করে প্রেসিডেন্ট হবেন? প্রেসিডেন্ট ইলেকশনে যাদেরকে সংসদ সদস্য বানাবেন তাদেরকে দিয়ে? একটুকু স্পষ্ট জানা যায় না। কিন্তু উনি যে প্রেসিডেন্ট হতে চান, এই খায়েশ উনি পরিষ্কার করে ব্যক্ত করেছেন। অনেকটা ধরে নিয়ে কথা বলেছেন উনি, যে ওনার হাতে সবকিছু। যেমন পাল্টাপাল্টা যুক্তি দিয়েছেন যে কেন এরকম সিট ভাগাভাগির কথা বলতে যাচ্ছেন বিএনপির সাথে। এই আলাপটা নাকি হয়েছে 13 জুন, যেদিন উনি প্রথম লন্ডন গেছিলেন। সেই সময় আর প্রস্তাবটা দেওয়া হয়েছিল। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত গতকালকে বিএনপির শীর্ষ ধরে, যেন আমি যদি 4 জনকে ধরি, তার একজনকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রসঙ্গটা, উনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এই আলাপটা, এই প্রস্তাবটা ছিল। অর্থাৎ জিনিসটা অনেকটা পরিষ্কার বলে আমার কাছে মনে হচ্ছে, যদিও এর কোনো মিডিয়া নিউজ এখন পর্যন্ত কোথাও নেই। এইবার ওই আলাপটা যদি আমরা সঙ্গে রাখি, তার মানে ইউনূস সাহেব গেছিলেন আসলে নিজের, মানে ইউনূস সাহেবের অবস্থাটা অনেকটা বেপরোয়া, ওটা রাজার মতো না। রাজা নিজের দেশে কাউকে কিছু জিজ্ঞেস করার কিছু নাই, নিজে যেটা করবেন ওটাই। উনি কেমন প্রেসিডেন্ট হবেন, কেন সিট বন্টন করবেন, এই ক্ষমতাটা ওনার হাতে কেমন করে আসবে, কেন আসবে, এগুলোর কোনো সদুত্তর কোথাও পাইনি আমি। কেউ দিতে পারে নাই। যে বয়ানটা উনি দিচ্ছেন তার মতো ছিল না। আর্মির দিক থেকে রিয়াকশনটা ছিল এরকম, তারা শুনে আসতেছে, ওনার ব্রিফিংটা দিতে ডাকছেন, ওনারা ব্রিফিং শুনতেছেন। জিনিসটা হলো ছিল অনেকটা এরকম। তো এইটা ছিল গতকালকের 8টা থেকে 10:30 পর্যন্ত অ্যারাউন্ড এই মিটিংটা হচ্ছে বলে আমি জানি।
আমি কালকেই জানতাম বিকেলের এই ঘটনাটাও, বিকেলের এই যে বিএনপি দিক থেকে বিএনপি এক নেতা, যারা ঢাকার সবচেয়ে বড় নেতা, এমন 4 জনের একজন উনি এটাকে রিকনফার্ম করেছেন। তা থেকে আমার আরো নিশ্চিত হয়েছে যে আসলে কথাটা কি হয়েছে। এটারই রিফ্লেকশন পাই আমরা এই যে 2 বছর বাড়াই দেওয়ার সাথে। তাহলে এই যে কথাটা বলতেছে সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নটা কেন উনি লুজলি দেখছেন, ঢিলা ঢালা ভাবে দেখছেন, ইউনূস সাহেব কেন? এ হচ্ছে তার কারণ ওনার বিএনপিকে সাথে রাখতে হবে। এবার আমরা ইনফরমেশন প্রসঙ্গ শেষ, এবার আমরা ব্যাখ্যার দিকে যাই। এই যে ইউনূস সাহেব এভাবে আগাতে চাচ্ছেন, এভাবে কি শেষ করতে পারবেন? খুব সিরিয়াস প্রশ্ন একটা। আচ্ছা, আজকের খবর হলো সম্ভবত উনি বিকেলে 5টার দিকে যেটা ঘোষণা দিতে যাচ্ছেন, সেখানে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলা হবে এবং এটা সম্ভবত 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি। কিন্তু যেটা জানা যায় নাই, যেটা হলো যে এই 12 তারিখ ইলেকশনটা কিসের ইলেকশন? প্রেসিডেন্ট ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন? আমরা শিওর না। এটা 1 নম্বর। আমার অনিশ্চয়তা প্লাস ওখানেও খুব স্পষ্ট করে এটা বলা হয় নাই। সেকেন্ড অনিশ্চয়তা হলো কয়টা সিটের ইলেকশন? 300? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর মানে 300 বা এই যে প্রস্তাবিত 400, 100 জনের নারী সংসদ ঢুকানো হবে, প্লাস নারী সংসদ আবার কি করে ঢুকানো হবে? আকাঙ্ক্ষার মতন এখন যেমন সংসদে ইলেকশন হয়ে যাওয়ার পরে 50টা মানে ভোটের আনুপাতিক হারে, ওই যে পিআর আনুপাতিক হারে দলগুলোকে ভাগ করে দেওয়া হয়, কয়টা নারী সংসদ আপনারা নমিনেশন দিতে পারবেন। সেরকম ভাবে হবে না, জানি না। এর পাল্টা বিএনপির কিন্তু একটা খুব প্র্যাকটিক্যাল প্রস্তাব আছে। বিএনপির দিক থেকে যেটা প্র্যাকটিক্যাল প্রস্তাব দিচ্ছে সেটা হলো, আমরা বরং প্রত্যেক পার্টিকে বাধ্য করি কনস্টিটিউশন লিখে রেখে যে তারা 5% সিটে নারী সংসদ দিতেই হবে আপনাকে। অর্থাৎ 300টা টোটাল নমিনেশন দিতে পারার ক্ষমতা প্রত্যেকটা পার্টির, যদি 300টা ধরে নেই, তাহলে 5% মানে হলো 15টা। 15টা ইজ এ হিউজ অ্যামাউন্ট। 15টা মানে 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 তাদেরকে কিন্তু প্রতিযোগিতা করতে হবে পুরুষ হবু সংসদ, মানে তার প্যারালাল যে আরো 5টা পার্টি থেকে 5টা পার্টি 10টা থাকলে 10টা, আর 10টা পুরুষের সাথে ইকুয়ালি প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করে জিততে হবে। আপনি বুঝতেই পারেন নারী সংসদ হলে তাকে কতজন ভোট, কতজন মানে সমাজের কতজন ভোট দিবে, ডেফিনেটলি এখানে একটা গ্যাপ থাকবে। পুরুষদের বেলায় মানুষের ভোট দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। হোয়াট এভার, 15 জন সংসদ মেয়ে নারী সংসদ পাওয়া এটা খুব সহজ কথা নয়। ফলে আমার কাছে বিএনপির এই প্রস্তাবটা অনেক প্র্যাকটিক্যাল মনে হয়েছে। এরকম যদি ধাপে ধাপে আগায়, আপনি মনে করেন যে প্রতি 10 বছর আপনি এটা রিভিউ করলেন, করে বাড়াই দিলেন, এভাবে বাড়তে পারে। বাড়ায় বাড়ায় আপনি 50% পর্যন্ত যেতে পারেন, কারণ টোটাল জনসংখ্যার অ্যারাউন্ড 50% হয় নারী ইউজুয়ালি। তো সেই হিসেবে আপনি করতে পারেন। কিন্তু যেভাবে করা হচ্ছে যে এটাকে মূল পিয়ার সিস্টেমের নারী সংসদ আনতে হবে বিয়েতে, এবং সেটা অলরেডি মানে কেউ পারলে এখনই 300টা বানায় ফেলায়, কেউ পারলে 150টা নারী দিয়ে দিতে হবে, ওটা কথা বলে ফেলায়। প্র্যাকটিক্যাল দিকটা চিন্তা করে না বলে আমার কাছে মনে হয়েছে। সেই দিক থেকে বিএনপির প্রস্তাবটা ভালো ছিল, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত আলী রিয়াজের কাছে যে প্রস্তাব আছে সেটা এই প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত আসে না। ওকে, তাহলে ভোটটা কতজনের হবে? 300 যেতে নাকি অ্যাডিশনাল যে সিট হবে? কেউ কেউ বলতেছে 300কেই তো 400 করা হবে, প্লাস অ্যাডিশনাল নারীদের 100 হবে। কেউ এরকম কথা বলেছে, আবার এরকমও কথা আছে। তার প্রশ্ন, এক কক্ষ না দ্বিকক্ষ, এই বিষয়ে আমার সমাধান কি? গতকালকে ডিসকাশনের কথা বলছি হিসাবে, সেখানে উনি এক ধরনের মিশায় কথা বলছেন, যেন ধরে নিয়েছেন একটা সিনেট ইলেকশন, অর্থাৎ উচ্চ কক্ষের একটা ইলেকশনও হবে। কিভাবে না হবে এটা খুব পরিষ্কার করেন নাই, আমার যার কাছে শুনছি তার কাছে পরিষ্কার হয়নি জিনিসটা। কিন্তু উনি সেখানেও একটা উচ্চ কক্ষের ইলেকশনের কথা বলেছেন। এতে অসুবিধা কি হচ্ছে? অসুবিধাটা হলো, মূল অসুবিধা আজকে থেকে যদি ধরি আমরা,
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। জানুয়ারিতে সাথে নিলে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনার এতগুলো নির্বাচন করতে গেলে, নির্বাচন মানে হলো কনস্টিটিউন্সি ঠিক করতে হবে। এই কনস্টিটিউন্সি ঠিক করার একটা বিশাল কাজ, সময় সাপেক্ষ কাজ। এটা কি ইলেকশন কমিশনের রেডি? সিনেট ইলেকশন করতে উচ্চ কক্ষ বা সিনেট আমরা যাই বলি না কেন, সেইটা করার জন্য যে কনস্টিটিউন্সি বাঁচতে হবে, সেগুলো করার জন্য কি সে রেডি? তার চেয়েও বড় সমস্যা হলো, এই ব্যাপারে কি দলগুলোর ঐক্যমত হয়েছে? উত্তর হলো যে না, কোনো ধরনের ঐক্যমত নাই এই ব্যাপারে। যেমন ধরেন যে নারী সংসদ কয়জন থাকবে, কিভাবে থাকবে? ওই যে বলেছে প্রত্যেকটা পার্টিকেই আপনার 5% নারী সদস্য ইয়েতে নমিনেশন দিতেই হবে, এরকম কি? এটা তো কেবলমাত্র বিএনপির সিদ্ধান্ত, বাকি পার্টিগুলো এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেই। আবার একটা, আমি যেটার পক্ষপাতী, যেটা ইজি হবে বলে আমি মনে করি, সেটা হলো এক্সিস্টিং যা আছে তাই। বড় জোর আপনি এখন মধ্যে 50টা নারী সিট পরে সংখ্যানুপাতিক ভিত্তিতে বরাদ্দ করা হয়, এটা হলো বেটার, মানে যদি বাস্তবে হতে হয় আর কি, যদি অল্প টাইমের মধ্যে হতে হয়। আর যদি অনেক সময় পাওয়া যায় সেটা অন্য কথা, তাহলে তো আর এইসব ঝামেলা নাই। তো সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে ওই দ্বিকক্ষ বিশিষ্ট আমার সামনে গুরুতর আপত্তি করা আমার জন্য, এই জন্য এখনো পর্যন্ত না লিরিয়াজ, না লিরিয়াজের সংসদীয় সংবিধান কমিটি, না যতগুলো দল, মজার কথা না হলো যে দ্বিকক্ষ করতে চায় এমন, করতে চায় না এমন কোনো পার্টি পাওয়া যায়নি। সব পার্টি সায় দিয়েছে দ্বিকক্ষ করতে হবে, কিন্তু আলিরিয়াজের মতনই কেই বলতে পারে নাই কেন দরকার এটা। দ্বিকক্ষ করলে বাড়তি কি লাভ হবে বাংলাদেশে? নাকি খালি সময়, টাকা আর অর্থ নষ্ট হবে, মানে সময় আর অর্থ নষ্ট হবে? এইটা কেউ পরিষ্কার করে নাই, মানে জাস্টিফিকেশন, এটা আমাদের কি দরকার? সিনেট হলে আমরা বাড়তি কি সুবিধা পাবো? হাসিনা আসা বন্ধ হবে? কেউ এমন দাবি করে নাই। তো মূল কথা হলো, এমন একটা প্রস্তাব করা হচ্ছে, সে প্রস্তাবের সপক্ষে কারণ কেউ দেখাতে রাজি না, সবাই তালে তাল দিচ্ছে। প্রস্তাবক যে আলিরিয়া, যেমন তার 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 সাংবিধানিক কমিশন, এরাও পরিষ্কার করে বলে নাই, কোনো পরিষ্কার করে কেন, কোনো জাস্টিফিকেশনই তারা পেশ করে নাই কেন দরকার আছে এটা। সো ওই দ্বিকক্ষটা এরকম অবস্থায় পড়ে যাচ্ছে। এদিকে সবাই মিলে আবার কিন্তু দ্বিকক্ষর বেলায় সবাই হাত তুলছে, সবাই রাজি। তো এটা কোন কাজে লাগবে তা না ঠিক করেই তার মানে ইলেকশনের দিকে চলে যেতে হবে, এমন একটা ধারণা প্রচার করছেন ইনসার। আর এই সিনেটের সাথে তার বোধহয় প্রেসিডেন্ট পদ্ধতির সঙ্গে এটা বোধহয় কোনো সম্পর্ক আছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা কি? এমনিতেই বললাম যে এই বিষয়ে কোনো মিডিয়া রিপোর্টই নাই, ফলে আপনি কোথা থেকে জানবেন কি জন্য আনুশ সাহেব এরকম চিন্তা করছে? আর আনুশ সাহেবের এই চিন্তার, এই প্রস্তাব, এই ঝাঁপায় পড়া সিদ্ধান্তের পক্ষে তার জাস্টিফিকেশন কি? সে কোন অধিকার বলে এটা করবে? আমি তো আরো স্পষ্ট করে বলি, এই অধিকারটা তাকে কে দিচ্ছে যে উনি যেভাবে চাইবেন সেভাবে হবে, আর কারোর সাথে এটা নিয়ে আলোচনা করার, কথা বলার কিছু দরকার নেই? এই প্রশ্নগুলো রয়ে গেছে। সো এই জন্য বলতেছি যে এই প্রস্তাবগুলো উনি আদৌ করবেন কিনা আজকে আমি শিওর না, আমার ধারণা করবেন না, কিন্তু মনের ভিতরে এটা আছে। সো এইটার পক্ষে উনি আগাইতে থাকবেন। পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থা আমি বললাম যে 3টা মেজর পার্টি 3 রকমের অবস্থান। বিএনপির একরকম অবস্থান, জামাতের এক ধরনের অবস্থান, এনসিপির আরেক ধরনের অবস্থান। প্লাস যেটা ধারণা দিয়েছেন নিশ্চয় গতকালকে, এটা আরো মারাত্মক। ওনার মনে একটা আছে যে এনসিপি কেও নিয়ে উনি ওনার নিজের যে